স্বাধীনতা সংগ্রাম আসলে বিক্ষিপ্ত মানুষের বিক্ষুব্ধ যে অনুভূতি সেটার একটি সম্মিলিত বহিঃপ্রকাশ। অর্থাৎ এখানে এসে বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন দলের মানুষ একত্রিত হয়েছে। এর একটা উদাহরণ কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থান। সেখানে আমরা যে দলেরই হই না কেন, যে মতেরই হই না কেন, সবাই হাসিনা হটাও আন্দোলনে এক হয়েছিলাম। এবং যখন আন্দোলন সফল হয় তারপর কিন্তু আবার সবাই নিজেদের ব্যানারে চলে গেছে। ঠিক এমনটাই কিন্তু ঘটে স্বাধীনতা মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। এভাবেই স্বাধীনতা সংগ্রামে আলেমরা এগিয়ে এসেছেন অন্য সকল নাগরিকের মতোই। সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে শুরু করেন। মসজিদ থেকে খানকা, মাদ্রাসা থেকে নিয়ে সব জায়গায় আলেমরা সরব হয়ে ওঠেন। ব্যক্তিগত জায়গা থেকে, আবার কেউ দলীয় পর্যায় থেকে। ব্যক্তিগত জায়গা থেকে কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন সেটা নিয়ে ঐতিহাসিক অনেক দলিল আছে, আমি আপনাদেরকে সেটা নিয়ে তো বলবোই। তবে আমি বেশ কিছু দৃষ্টান্তের কথা আগে বলি। হাফিজ হুজুর রহিমাহুল্লাহ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে শক্তভাবে অবস্থান নেন। দেখুন, আলেমদের ৯০% আলেমই কিন্তু রাজনীতি বিমুখ। তারা রাজনীতির সাথে ঘনিষ্ঠ না। নিজেরা দিনের খেদমত ছাড়া অন্য কোনো বিষয়ে ফিকির করেন না। ঠিক এখানেই দেশভাগ যখন হয়, মুক্তিযুদ্ধ যখন হয়, এই সময়টাতেও আসলে আলেমদের বেশিরভাগ অংশই এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ক্লিয়ার ছিলেন না। তাদের কাছে অস্পষ্টতা ছিল। কিন্তু ২৫শে মার্চ যখন গণহত্যাটি সংগঠিত হয়, তখন কিন্তু সবার সামনে স্পষ্ট হয়ে যায় যে আমাদের উপর ম্যাসাকার হচ্ছে, আমাদের উপর গণহত্যা হচ্ছে। সুতরাং আমাদেরকে প্রতিবাদ মুখর হতে হবে। সবাই তার নিজ নিজ জায়গা থেকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো ২৫শে মার্চের গণহত্যার পরপরই কিন্তু লালবাগ এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন দিনী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ছাত্রদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এই ব্যাপারটির সবচেয়ে স্পষ্ট দলিল আপনি পাবেন শাকের হোসেন শিবলির লেখা আলেম মুক্তিযোদ্ধার খোঁজে বইটিতে। সেখানে আপনি দেখতে পাবেন সকল আলেম মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এই ব্যাপারটি খুবই কমন যে তারা ব্যক্তিগত জায়গা থেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। দলমতের বাইরে গিয়ে তারা ব্যক্তিগত জায়গা থেকেই কিন্তু অন্যায়ের প্রতিবাদ হিসাবে এই সংগ্রামে যোগ দিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ের বাহিরেও আলেম ওলামাগণ দলীয়ভাবে কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন সেটা আপনি বুঝবেন যখন জমিয়তে ওলামা ইসলামের অবদানটা দেখবেন। জমিয়তে ওলামা ইসলাম একদম শুরু থেকেই এই মুক্তিযুদ্ধের সপক্ষের সবচেয়ে বড় শক্তি ছিল। নিখিল পাকিস্তান জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদ সাহেব কিভাবে ১৯৭০ সালে ১লা জানুয়ারিতে জনসম্মুখে প্রকাশ্যভাবে সম্মিলিতভাবে আওয়াজ তুলেছিলেন পাকিস্তানের সাথে একত্রে থাকার কোনো যুক্তি নেই, সেটা নিয়ে কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আপনি যদি আলেমদের ভূমিকা নিয়ে প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকেন, আপনি ওটা দেখে নিতে পারেন। সেখানে খুব স্পষ্টই আপনি দেখবেন যে কিভাবে দুইটা আলেমের ঘোষণা পরপর প্রেক্ষাপট তৈরি করেছিল স্বাধীনতা এই যুদ্ধের। জমিয়ত ওলামা ইসলামের আরেকটি উইং ছিল ভারতে, যে উইংটি অর্থাৎ জমিয়ত ওলামায়ে হিন্দ যেটা, সেই জমিয়ত ওলামায়ে হিন্দ কিন্তু ভারত থেকে স্পষ্টভাবে এই স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধকে নিয়ে তারা বিবৃতি দিয়েছে, সম্মিলিতভাবে চেষ্টা করেছে। আবার পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের দূতাবাস দিল্লিতে ঘেরাও কর্মসূচি কিন্তু জমিয়ত দিয়েছিল। আবার দেখবেন যে যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছে, শরণার্থী হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, তাদের শিবিরে তাদের ত্রাণ দেওয়ার কাজগুলিও কিন্তু জমিয়তে ওলামায়ে হিন্দ করেছে। জমিয়তে ওলামায়ে হিন্দের ভূমিকার আরেকটি পর্যায়ে আমরা দেখতে পাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে। ১৯৭৩ সালে ইন্দিরা গান্ধী তার বিশেষ দূত হিসেবে বাংলাদেশে প্রেরণ করেন জমিয়ত ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আসাদ মাদানী রহিমাহুল্লাহকে। তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের আরেকজন শীর্ষ আলেম অর্থাৎ আলেম মুক্তিযোদ্ধাদের কাতারে যিনি একদম সর্বোপরে কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ, তার সাথে দেখা করেন এবং তারা দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। বাংলাদেশে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে ইসলামিক জনগণে মুসলমানদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল এবং বিভিন্নভাবে সেকুলার আর বামরা মুসলমানদের কোণাঠাসা করেছিল, সেই জায়গাটিতে তারা কূটনীতিকের ভূমিকা রাখেন এবং মুসলমানদের জন্য এই জায়গাগুলো সহজ করার কাজ করেন। জমিয়তে ওলামা ইসলামের এই অসাধারণ ভূমিকার জন্য স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যখন সব ধরনের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তারা স্বাধীনভাবেই রাজনীতি করার সুযোগটি পেয়েছিলেন। আলেমরা বিভিন্নভাবে কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে দুজনের নাম বিশেষ করে মাওলানা মুহিউদ্দিন খান এবং মাওলানা শামসুদ্দিন কাসেমি রহিমাহুল্লাহ, এই দুজনকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবার চলুন উল্টো পিঠটা একটু দেখা যাক। আমরা তো এতক্ষণ আলেমদের ভূমিকা নিয়ে বললাম, তবে
বেশ কিছু বিতর্কিত বিষয় নিয়েও কিন্তু কথা বলার প্রয়োজন আছে। আমি গত পর্বেই দেখিয়েছি আলেমরা কিভাবে পাটাতন তৈরি করেছেন মুক্তিযুদ্ধের, কিভাবে প্রেক্ষাপট তৈরি করেছেন, কিভাবে জনমনে সংশয় দূর করেছেন। আলেমরা শুধু এটাই করেননি, সরাসরি কিন্তু মুক্তিযুদ্ধে খুব ভালোভাবে অংশগ্রহণও করেছেন। মূলধারা সংখ্যাগরিষ্ঠ আলেমরা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পরেও কিন্তু কিছু আলেম, এবং দেখা যায় সেটা পার্টি হিসাবে ধরতে গেলে, রাজনৈতিক শক্তি হিসাবে ধরতে গেলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং নেজাম ইসলামী পার্টি, আলবদর, আসাম যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, পাকিস্তানের মিলিটারিকে খুব সহযোগিতা করে এবং এলিট সোসাইটিকে নানাভাবে সহযোগিতা করে। এই জায়গাটায় ঐতিহাসিক অনেক মতানৈক্য থাকতে পারে, তবে স্পষ্টই এটা আসলে একটি রাজনৈতিক ভুল ডিসিশন। ইসলামপন্থী যেই শক্তিগুলি স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের কমন দুইটা যুক্তি ছিল। প্রথম যুক্তি হলো পাকিস্তানকে অখণ্ড রাখতে পারা। পাকিস্তানকে অখণ্ড রাখার যে জায়গাটা, সেটা মুসলিম ভ্রাতৃত্ববোধ বলুন আর ইসলামের বলুন, এই ক্যানভাসটি কিন্তু তৈরি করা হয়েছিল। অবশ্য এখানে আপনার প্রশ্ন হলো, আপনাকে যখন আঘাত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে আপনার উপর, তখন সেখানে ভ্রাতৃত্ববোধ কিভাবে আপনি দেখাবেন? আপনার পিঠে, বুকে খঞ্জর মারা হচ্ছে, আপনি কিভাবে ভাইয়ের পরিচয় দিবেন? ঠিক এখানেই কিন্তু ভ্রাতৃত্ববোধের যে প্রশ্নটি, যে যুক্তিটি, সেটা খণ্ডন হয়ে যায়। সুতরাং এই যুক্তি আসলে ধোপে টিকে না। দ্বিতীয় যে যুক্তিটি দেওয়া হয় সেটা হলো, বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয় তাহলে কিন্তু ভারতের বলয়ে চলে যাবে, ভারতের আধিপত্য বাংলাদেশের উপর বিস্তার করা হবে। দেখুন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর রকম ঝুঁকি। এই ঝুঁকিটা উড়িয়ে দেওয়ার কিছু নেই। এটা আসলে অনেক বড় একটা ঝুঁকি যে বাংলাদেশের জন্য চারপাশে ভারতের অবস্থান, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম কিন্তু নষ্টও হতে পারে। এমনও হতে পারে বাংলাদেশকে কাশ্মীর করে ফেলা হয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই দ্বিতীয় যুক্তিটাও খানিকটা প্রশ্নের মুখোমুখি হয় আপনি যদি একটু পিছনে তাকান। 1965 সাল পাক ভারত যুদ্ধ হয়, যে যুদ্ধে বাংলাদেশ একদম অরক্ষিত ছিল, অর্থাৎ পাকিস্তান এবং ভারত দুজন মুখোমুখি যুদ্ধে লিপ্ত ছিল। ভারত আর্মি আসলে তখন বেশি বিজি ছিল ফ্রন্টে, যার কারণে তখন তারা চাইলেও বাংলাদেশকে দখল করতে পারেনি, কিন্তু সুযোগ কিন্তু পাক বাহিনী করে গিয়েছিল। পাক আর্মি বাংলাদেশে সেভাবে নিরাপত্তা দেয়নি, তারা যুদ্ধেই বেশি ব্যস্ত ছিল, বাংলাদেশ অরক্ষিত ছিল, বাংলাদেশের সার্বভৌম কিন্তু তখন ঝুঁকিতে ছিল। তখন প্রথমবার বাংলাদেশের বুদ্ধিজীবীরা, এলিট সোসাইটির মানুষজন এটা প্রথম ফিল করে যে আমরা আসলে অরক্ষিত। এই পাক ভারতের যে দ্বন্দ্ব, এখানে বাংলাদেশ যে কোনো সময় বলির পাঠা হয়ে যেত, বাংলাদেশকে যে কোনো সময় পিষে ফেলা হতো, আরেকটা কাশ্মীর কিন্তু হওয়ার ঝুঁকি ছিল। তাহলে আমরা কি বুঝলাম? যে পাকিস্তানের সাথে থাকলেও আসলে তেমন ব্যাকআপ পাওয়া যায় না। পাকিস্তানের সাথে থাকলেও আপনি ঝুঁকিতে আছেন, আর স্বাধীন হওয়ার পরেও ঝুঁকিতে আছেন। তাহলে আপনার জন্য কোনটা বেটার? কোন ঝুঁকিটা আপনার নেওয়া উচিত? যেই ঝুঁকিতে আপনার অনেক সম্ভাবনা রয়েছে, স্বাধীন হওয়ার পর আপনি কিন্তু দেশ হিসাবে অনেক ভালো করতে পারেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যেতে পারেন, সেই ঝুঁকিটা নেওয়াই কি ভালো ছিল না? ঐতিহাসিক ক্যালকুলেশনে এই জায়গাটায় এসে বোধ হয় জামাতে ইসলাম সহ নেজাম ইসলাম পার্টি আরও অনেকগুলি রাজনৈতিক দল ভুল করে ফেলে। তারা এই জায়গাটায় ডিসিশন মেক করতে পারেনি যে আমাদের আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বাঙালির সাথেই থাকা উচিত ছিল। এই ছিল মূলত মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। এই পর্বটি আমি আসলে দুই ভাগে করেছি, দুইটা পর্ব করেছি। যদি আপনি এটা দেখে থাকেন তাহলে অনুরোধ জানাবো এর আগের পর্বটিও দেখবেন। সেখানে আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বিরাট একটা সংযোগের জায়গা ছিল সেসব নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, এবং ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের মস্তিষ্ক, মনস্তাত্ত্বিক জায়গায় কীভাবে প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল, সব কিছুই আমি আসলে নির্মোহভাবে বলার চেষ্টা করেছি। এতে একটা ঝুঁকি থেকে যায়, কারণ আমার স্বগোত্রীয় মানুষজন যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদের একটা পদক্ষেপের বিশাল রকম সমালোচনা এই ভিডিওতে আছে। তো আমি আপনাদের সবাইকে আসলে এটাকে নির্মোহভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাবো, নিরপেক্ষভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। পাশাপাশি এই ব্যাপারে আরও ডিটেইলে আপনার জানাশোনা তৈরির জন্য আমি আপনাকে সাজেস্ট করব শাকের হোসেন শিবলির লেখা আলেম মুক্তিযোদ্ধার খোঁজে বইটি। এটি 950 পৃষ্ঠার একটা বই। এছাড়াও আমাদের সবার পছন্দের আলেমী দ্বীন এবং দার্শনিক কবি মুসা আল হাফিজের আরেকটি বই আছে, মুক্তিযোদ্ধা এবং জমিয়ত, সেই বইটাও কিন্তু দেখতে পারেন। এই দুইটার বাহিরেও আরও অনেকগুলি বই আছে। পিনাকি ভট্টাচার্য একটা বই লিখেছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, সেটাও একটু দেখতে পারেন। এই বইগুলি যখন আপনি দেখে ফেলবেন, আশা করি আপনার একদম ক্লিয়ার একটা সেন্স তৈরি হবে যে আসলে মুক্তিযুদ্ধ এবং ইসলাম মুখোমুখি না, দুটো একটা দুটো আসলে একটাকে একটা সম্পূর্ণ করেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ধন্যবাদ।